নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনন্ত এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। ভোট শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বাংলায়। একাধিকবার তোপ দাগছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বারংবার বলছেন আজকে এত পরিমাণ দুর্নীতি বাংলায় হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে নাকি সব দায় বর্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তিনি বারংবার বলছেন যে কোথাও গিয়ে নাকি উচিত যে এই যে সরকার বাংলায় চলছে সেই সরকারকে নাকি সরিয়ে বিজেপির সরকারকে আনা। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন আপনার যদি দম থেকে থাকে, যদি আপনি সৎ মানুষ হয়ে থাকেন, তাহলে ডায়মন্ড হারবার থেকে আপনি প্রার্থী হন এবং আমাদেরকে হারিয়ে দেখান। এবং সেখানে একদম ওপেন চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারংবার একদিকে নরেন্দ্র মোদী আসছেন বাংলায়, সেই নিয়ে তো অবশ্যই জলঘোলা হচ্ছে। পাশাপাশি যখন অমিত শাহ আসছেন তোপ দাগছেন। এই তোপ পাল্টা তোপে কিন্তু বর্তমানে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। এবং চায়ের আড্ডায় আমরা দেখবো আজকে রাজনীতির মঞ্চ থেকে যারা রাজনৈতিক মুখপাত্র রয়েছেন তারা ঠিক বর্তমানে কি বলছেন, আপনাদেরকে একটু আগে পরিচয় করাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতীক দা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি এবং কিছুক্ষণের মধ্যেই বামেদের মুখপাত্র জিৎ সিংহ এবং বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র যোগদান করবে। আজকে একটু এই চায়ের আড্ডা বা চায় পে চর্চা কিন্তু, আচ্ছা কৌশিক দা, বাঙালি মানেই কিন্তু এই চায় পে চর্চা হয়ে থাকে এবং চা খেতে খেতে আজকে আমরা একটা আড্ডা দেবো, কিন্তু রাজনীতির মঞ্চ কিন্তু এখন এই চায়ের মতোই খুব গরম। কারণ বারংবার অমিত শাহ তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কখনো কি মনে হচ্ছে যে যদি আজকে বারংবার এইভাবেই তোপ দাগা হয় তাহলে কোথাও গিয়ে বিজেপির ভোট বাক্সে প্রভাব পড়তে পারে, নাকি কোনো রকম প্রভাব পড়বে না? প্রথমেই তোমাকে বলি যে পশ্চিমবঙ্গে যখনই ভোট আসে তখনই দেখবে বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেয়। এই অমিত শাহ বলো বা নরেন্দ্র মোদী বলো বা জেপি নাড্ডা বলো বা বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে। সমালোচনা করুক, ঠিক আছে, কিন্তু তারা যে কেন্দ্রে 10 বছর ক্ষমতায় আছে এবং গত লোকসভা নির্বাচনে 2019-এ তারা যে 18টা সিট পশ্চিমবঙ্গ থেকে জিতেছিল, তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সরকার কি কাজ করতে পেরেছে সেটার কি পরিসংখ্যান দিতে পারছে? আমরা পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছি। আমরা বলছি যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করতে পেরেছি, আমরা পশ্চিমবঙ্গকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কিন্তু লাস্ট 10 বছরে ভারত সরকার পশ্চিমবঙ্গের জন্য কি করতে পেরেছে সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তারা যারা আসছে তারা কিন্তু বলতে পারছে না। আমি এই বিষয়ে আসবো, একটু বিজেপির বক্তব্য শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায়। অরিজিৎ দা, কৌশিক দা একটা বক্তব্যকে সামনে রাখছেন, অপরদিকে দাঁড়িয়ে বারংবার কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে যখন অমিত শাহ আসছেন, যোগী আদিত্যনাথ আসছেন, তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অমিত শাহ বারংবার বলছেন যে এনআরসি বা সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কেন ভয়। অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যতদিন আমি মুখ্যমন্ত্রী রয়েছি এবং ইন্ডিয়া জোটের কেউ হয়তো চাইবে না যেন এনআরসি সিএ লাগু হোক। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, প্রথমত বলি, আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সিএ নিয়ে যেটা বলেছেন একদমই সঠিক কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরই ক্ষমতা নেই যে সিএ এটা তো আইন, এটাকে বিরোধিতা করে নিজস্ব মতামত দেওয়া, ভারতবর্ষের বুকে নিজের আইন চালানো এটা সম্ভব না। যেটা ভারতের আইন সেটাই এটা বলবৎ থাকে। উল্লেখযোগ্য কিছু কথা অমিত শাহজি বলেছেন, আপনাকে এটা বুঝতে হবে। অমিত শাহজি বলেছেন নরেন্দ্র মোদীজি বাংলার উন্নয়নের জন্য যে 10 লক্ষ কোটি টাকা পাঠিয়েছে সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার, তারা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে। তৃণমূলের যে দুষ্কৃতী বা নেতারা, তাদেরকে উল্টো করে সোজা করা হবে, এটা অমিত শাহজি বলেছেন। অমিত শাহজি আরেকটা উল্লেখযোগ্য কথা কি বলেছেন? অমিত শাহজি বলেছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে পোস্ট পোল ভায়োলেন্সের জন্য বিরোধী দলের যে সকল কর্মীদেরকে হত্যা করা হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা, আমাদের সরকার যখন গঠন হবে তখন তাদেরকে আইনের মারফত পাতাল থেকে খুঁড়ে বার করে জেলে ভরা হবে। আপনি বলুন তো, এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠত কি না গরু পাচার, কয়লা পাচার, মানব পাচার, শিশু পাচার, এইসবের অভিযোগ উঠত। কিন্তু বর্তমানে অভিযোগ উঠছে যে যারা মানে শিক্ষিত, যারা চাকরি প্রার্থী এবং যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের মধ্যে যে ওএমআর শিটের গন্ডগোল দেখা যাচ্ছে, সেই ওএমআরটাকেও তৃণমূল কংগ্রেসের নেতারা সরকার পাচার। আমি এই বিষয়ে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন বক্তব্য রয়েছেন সুপ্রতীক দা। আমরা যে বিষয়ে কথা বলছিলাম বারংবার কিন্তু চায়ের আড্ডায় কিন্তু এই যে চায়ের যে গরম, কোথাও গিয়ে মনে হচ্ছে বাংলায় চায়ের গরম একদিকে আর রাজনীতির মঞ্চের গরমটা সম্পূর্ণ ছাপিয়ে যাচ্ছে। এই অন্তত বাংলার বাজারে
প্রায় 43 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, কোথাও গিয়ে কি ছাপিয়ে যাচ্ছে? আমি একটুখানি আসবো, আমি একটুখানি বক্তব্য শুনবো সুপ্রতীকদার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় খুব তাৎপর্যপূর্ণভাবেই কিন্তু আজকে রাজ্যে আসছেন অমিত শাহ, তিনি একটা কথা বলছেন, অপর দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন। জনগণ দলে কাকে ভরসা করবে? দেখুন, 2019 সালে আমরা দেখেছিলাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি করতো বাংলায়, যথারীতি ভোট হয়ে গেল, তারপরে কিন্তু 5টা বছর ওনাদের দেখা পাওয়া যায়নি। এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় বাংলার জন্য, অপমানের, সেটা হচ্ছে বিজেপি বাংলা থেকে 18 জন এমপি পেয়েছিল, কিন্তু একজনও মন্ত্রিত্ব পায়নি। বাংলার উপর কিসের এত বিজেপির ঘৃণা, বাঙালির উপর বিজেপির কিসের এত রাগ? এবং খুবই সবচেয়ে যেটা দুঃখের, আমাদের আমার স্ট্রিটের পাশে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি ভাঙা হয়ে গেছিল এই অমিত শাহের র্যালিতে, আবার ভোট এসছে, 18 লোকসভা, আবার ওনারা একে একে আসবেন, নানা রকম মিথ্যার প্রতিশ্রুতি দেবেন, মিথ্যার প্রলোভন দেবেন, কিন্তু বাংলার লোক জানে, বাংলার লোক বিজেপিকে চেনে। এই বাংলায় বিজেপি একটি আসনও পাবে না এবার, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং একটু আগে তুমি সিএ নিয়ে কথা বলছিলে, আমি সিএ এর বক্তব্য জনগণকে শোনাবো, তবে গতকাল যখন অমিত শাহ এলেন, পাশাপাশি কিন্তু একদিকে অমিত শাহ এক কথা বলছেন, নরেন্দ্র মোদী যখন অমিত শাহকে ভরসা করে নাকি পাঠাচ্ছেন, সেইটাই হয়তো কাজ করার জন্য চেষ্টা করছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপর দিকে দাঁড়িয়ে পাল্টা তাকে তোপ দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে যুযুধান পর্ব চলছে, একদিকে অমিত শাহ, অপরদিকে মমতা, ঠিক কি কথাবার্তা হলো দুজনের মধ্যে আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। मोदी जी को जिता दो, बंगाल को हम देश का नंबर 1 राज्य बनाएंगे, नंबर 1। इतना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है तय कर। রোজ মিথ্যে কথা বলছে আর ভাওতা করছে আর বাংলার নামে বদনাম করে যাচ্ছে। 100 দিনের কাজে বাংলাকে টাকা দেবে না, বাংলার বাড়ি টাকা দেবে না, লোকের লিস্ট পড়ে আছে 3 বছর ধরে, একটা লোককে করে দিলে না, আর আজ বলছো মিথ্যে কথা। আবার সেই 15 লক্ষ টাকার মতো সব লোক को घर देगा, पर आपको घर ছাড়া पहले मीन्स गोदी ছাড়া होना चाहिए। আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট করে নেই। उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जरा जोर से बोलो, मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? ये ममता दीदी सीए का विरोध कर रही है। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, बांग्लादेश से आए हुए हिंदू, बौद्ध, जैन शरणार्थियों को नागरिकता मिले, इसमें आपका क्या तकलीफ है? বাংলাকে ইট মারতে গেছিলেন, বাংলা ইট মারে না, বাংলা ইটেই আপনাকে গেঁথে দিল। আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন। এনআরসি কেন করেছেন বিজেপি? জবাব দিন। ক্যা ক্যা করে কেন চিৎকার করছেন বিজেপি? আপনারা শুনলেন, একদিকে অমিত শাহের বক্তব্য আপনাদের শোনালাম, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমি আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিৎ সিংহ, বামেদের তরফে বক্তব্য রাখবেন। জিৎদা, আজকে আমরা চায়ের আড্ডায় বিভিন্ন কথাবার্তা তো বলবোই, কিন্তু আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু বাংলার আবহাওয়া, যত ভোট বাড়ছে, ভোটের দিন যত বাড়ছে, তত কিন্তু বাংলার আবহাওয়া গরম হচ্ছে। গরম গরম কথাবার্তা বলছেন একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরেকদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝখান থেকে আপনাদের দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বললেন সবটাই নাকি সেটিং চলছে দুজনের মধ্যে। সত্যি কি সবটাই সেটিং তত্ত্ব চলছে? দেখুন, গরম তো প্রচণ্ড পড়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে 5 তারিখের পর বৃষ্টি আসবে, তবে আমরা জানি না যে বাংলার রাজনীতিতে বৃষ্টি কবে আসবে। আর আজকে আন্তর্জাতিক মে দিবস। আজকে আমি একটা কথা বলতে চাই যে 4টে শ্রম কোড এনে আমাদের যে আগের শ্রম আইন ছিল 8 ঘন্টা কাজের দাবিতে যে শ্রমিকরা লড়াই করেছে যে 8 ঘন্টা কাজ যেন তাদের এইটা পাওয়া
একদম নৈতিক অধিকার, সেই জায়গায় 4টে শ্রম কোড এনে সেটাকে বাতিল করেছে এই অমিত শাহের সরকার। তাই এই অমিত শাহের সরকার হচ্ছে একদমই কর্পোরেটদের পন্থী সরকার, আদানিদের কাছে বিক্রি হয়ে যাওয়ার সরকার, ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়ার সরকার। তাই এই সরকার কি বলছে সেটা কোনো রকমই কোনো কথা রাখে না। এবং উনি বলেছেন যে অভিষেক ব্যানার্জি নাকি নেক্সট চিফ মিনিস্টার হতে পারেন। উনি হয়তো জানেন অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার। আমি এই প্রশ্নে আসবো, এক মিনিট, আমি এই প্রশ্নে আসবো। কৌশিক দা, আজকে অমিত শাহ বলছেন যে কোথাও গিয়ে আপনারা কি তাহলে চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হয়ে যাক? আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হবেন কি হবেন না, কারণ বিধানসভা নির্বাচন নয়। তো তাৎপর্যপূর্ণভাবে সুজন চক্রবর্তী বলছে সবটাই সেটিং হয়ে গেছে। যদি তাই হয় তাহলে কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হবেন? এবং সেই কারণেই হয়তো অভিষেকের বাড়িতে আগে যে পরিমাণ ইডি বা সিবিআই যেত এখন সেটা পরিমাণ যায় না। আপনি এর বক্তব্যে কি পাল্টে দেবেন? প্রথমেই তোমায় বলি যে অমিত শাহ বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের জেনারেশন পর্যন্ত বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তাই উনি ওই মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হতেই পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, ততদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তাকে মুখ্যমন্ত্রী মেনেই আমরা বাংলায় শাসন করব এবং দেশেও আমরা শাসনের অগ্রণী ভূমিকা পালন করব। এবং অমিত শাহ বুঝে গেছেন কেন্দ্রেও ওরা ক্ষমতায় থাকছে না এবং এই নির্বাচনে 400 তো দূরের কথা, অমিত শাহের দল 250 টপকাবে না। তাই অমিত শাহের মুখ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসছে। কারণ কোনো একটা জায়গায় মনে হয় অমিত শাহ আন্দাজ করতে পেরেছেন যে ভারতবর্ষের হয়তো প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন। আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বুলবুলি মাঝি, বিজেপির অপর এক মুখপাত্র। বুলবুলিতে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে এই চায়ের আড্ডা আজকে, যে কোথাও গিয়ে নাকি অমিত শাহ যে বক্তব্যগুলো রাখছেন যে বাংলায় একদিকে 30টার যে আসনের কথা বলছেন, তিনি একদম অন ক্যামেরা বলছেন এবং প্রত্যেকটা মানুষের সামনে বলছেন বাংলায় আপনি 30টা আসন দিয়ে মোদী সরকারকে জিতিয়ে দিন, তাহলে কোথাও গিয়ে নাকি বাংলায় এরকম দুর্নীতি হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে আগের 18টা আসন সেটাও হয়তো থাকবে না, হয়তো 10টা কি পারলে 8টা আসনও তো থাকবে না। সত্যি কি তাই? অমিত শাহ একদিকে এক কথা বলছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেস বা সিপিএম এক কথা বলছে। কি মনে হচ্ছে, বাংলার মানুষ কি বিজেপির উপর আস্থা রাখছে কোথাও গিয়ে? দেখুন, বাংলার মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছে বলেই আমরা দেখেছিলাম যে 18টা আসন উপহার দিয়েছিল। এবার আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অমিত শাহজি, তিনি যেটা বলছেন না, আপনারা কথাটাকে বিকৃত করছেন বা এই আমার দলের লোকেরা, মানে আপনাদের এই তৃণমূল তোলামূলের লোকেরা সেই কথাটাকে বিকৃত করে দেখাতে চাইছে যে অমিত শাহজি চাইছেন। চাইতে হবে না, বাংলার জনগণ উপহার 30টা দেবে এবং সেটা 30 প্লাস হবে, এই কথা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। এখানে কিচ্ছু চাওয়াচাবির ব্যাপার নেই। বাংলায় যে দুর্নীতি হচ্ছে বাংলার মানুষ দেখছে যে কিভাবে এই রাজ্য সরকার পুরো বাংলাটাকে একদম নষ্ট করে ফেলেছে। সেই কারণে অমিত শাহ যদি 30টা বলেন, আমরা 30টা এই বাংলা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার স্বরূপ হিসাবে 30খানাই দেব। এই কথা বুলবুলিদির পক্ষ থেকে, মানে বুলবুলিদি যেটা বললেন, আমি একদমই সহমত হতে পারছি না। উনি যেরকম তৃণমূলকে তোলামূল বললেন, তেমনি আমি ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি বলছি। তার কারণ হলো এই অমিত শাহ 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে বলেছিল যে আপকে বার 200 পার, পশ্চিমবঙ্গে নাকি বিজেপি 200 পাবে। এখন 30 বলছে, বিজেপি 30 থেকে 18 থেকে 3-এ না নেমে যায়। কাউন্টার দেখুন, এইটা প্রকাশ্য হয়ে গেছে যে বিজেপি 30টা পাক, কি তৃণমূল কংগ্রেস দাবি করছে আমি 20টার ওপর উঠতে পারবো না, 42টা পাবো। বাংলার মানুষ আজকের দিনে বুঝে গেছে যে এইটা একটা বাইনারি। আজকে আমরা উত্তর কলকাতায় দেখতে পাচ্ছি দেই তাপস রায় ছিল তৃণমূল কংগ্রেসে, সেই তাপস রায় আজকে বিজেপিতে। আবার কালকে যখন উনি যদি যেতেন, আবার তৃণমূলে ওই বেরোবার সময় সার্টিফিকেটটা তৃণমূল কংগ্রেসের হয়ে নিয়ে বেরোবে কিনা সেটাও বিরোধীরা জানে না। তাই বিরোধী ভোট আর এই বিজেপি পাবে না। অরিজিৎ, আমি আসবো। আপনি একটু চাটা খেয়ে নিন, আমি আসবো। অনেকক্ষণ ধরে চা কি ঠান্ডা হয়ে গেছে? এই প্রশ্নটা আমি কেন করলাম, আমি প্রশ্নটা একটাই কারণেই করলাম, কারণ কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে ঠান্ডা করার জন্য নাকি একা তৃণমূল কংগ্রেসই কাফি। কি বলবেন? আমি এটাই বলবো যে ভারতবর্ষের বুকেই বাংলায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টটাকে নাকি ওটা নাকি বিজেপির ঘর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টকে তুলে দেওয়া উচিত। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে মানুষের রায়ের ওপর তাদের কিন্তু ভরসা নেই। তারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সংবিধানকেও বিরোধিতা করতে ছাড়ছে না। আর সব থেকে বড় কথা আমরা কি দেখেছি, সুপ্রিম কোর্টের কাছেও পর্যবেক্ষণে উঠে এলো যে এই যে প্যানেল বহির্ভূত নিয়োগ, সেটা কিন্তু
আলাদা করে এসএসসি কোনো রিপোর্ট দেয়নি যে কে অযোগ্য এবং কে যোগ্য। এর থেকে প্রমাণিত যে গোটা এন্টায়ার ক্যাবিনেটটাই এই চুরির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেস। আমি কাউন্টার নেব সুপ্রতীকদার কাছ থেকে। সুপ্রতীকদা, অরিজিৎ দা একটা কথা বলছেন, কোথাও গিয়ে কিন্তু বারংবার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম তোপ ডাকছেন। তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি 3টে পয়েন্ট সামনে রাখছেন। আমি 3টে পয়েন্ট একটু দর্শককেও জানিয়ে রাখবো। 3টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, যদি বাংলার যে বকেয়া টাকা বর্তমানে কেন্দ্রীয় সরকার নাকি আটকে রেখেছে, এমনটাই অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই টাকা যদি ফিরিয়ে দেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পদ ছাড়বেন, তিনি রাজনীতির মঞ্চ থেকে নেমে যাবেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেকেন্ড পয়েন্ট তিনি কি বললেন, তিনি বলছেন যে বাংলার ঘরের জন্য, গরিবদের ঘরের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়া উচিত, সেই টাকা যদি তিনি দিয়ে দেন, অমিত শাহ সরকার, মোদী সরকার যদি দিয়ে দেয়, তাহলে কোথাও গিয়ে নাকি রাজনীতি ছাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। থার্ড পয়েন্ট তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে বলছেন, এখন অবধি নমিনেশন ফাইল করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদি অমিত শাহ চান ডায়মন্ড হারবারে এসে যদি আপনি লড়তে পারেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ রাজনীতির ময়দান ছাড়বেন। আমি জানি না 3টে পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট অমিত শাহ বা মোদী সরকার, কারণ আজকে তো বিজেপি সরকার বলা হচ্ছে না, কারণ বারংবার নাকি একনায়কতন্ত্র সামনে আসছে, কোথাও গিয়ে নাকি মোদীকে বেশি হাইলাইট করা হচ্ছে। তাহলে কোথাও গিয়ে 3টে পয়েন্টের মধ্যে যারা বর্তমানে দাঁড়িয়ে আছেন বা চায়ের আড্ডে যারা আজকে দেখছেন বা টেলিভিশনের পর্দায় যারা চা খেতে খেতে ভাবছেন যে কোথাও গিয়ে বাংলার আবহাওয়া ঠিক কতটা পরিবর্তন হতে পারে, অমিত শাহ কি একটা পয়েন্টে ফলো করতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন। একটা কেন, এই 3টে পয়েন্টের 0.1% উনি ফলো করতে পারবেন না। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে বিজেপি যে কোনো নেতা, আমি চ্যালেঞ্জ করছি যে ডায়মন্ড হারবারে গিয়ে ভোটটা লড়ুক, তার জামানত জব্দ হবে। কারণ বাংলার ঘরে ঘরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথি থেকে ভোটটা লড়ছেন না কেন? আমিও বলছি দায়িত্ব নিয়ে কাঁথি থেকে ভোটে লড়লে তার জামানত বাজেয়াপ্ত করে তাকে বাংলায়। না শুনুন, আপনারা তার একটা ফল দেখেছিলেন বিধানসভাতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে লোডশেডিং করে আপনাদের বিধায়ক জিতেছিল। এই সমস্ত বেআইনি কথা বলে লাভ নেই, কোর্টে যেটা পেন্ডিং আছে। কিন্তু আজকে বেআইনি কথা বিজেপির মুখ থেকে শুনতে হবে। যাদের মানুষ দেখতে পাচ্ছে ভোটে ক্ষমতায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে, তাদেরকে বেনাগরিক উচিত, তারা সংবিধান বহির্ভূত কথা বলে, দেশদ্রোহী মন্তব্য করে। তা বিজেপি থেকে এখন আমাদের পার্টি যে সমস্ত জায়গায় দুর্নীতিতে মজ্জীভূত হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ডুবে আছে, সরকার চলছে, তার সুফল বাংলার প্রার্থীরা পর্যন্ত তৃণমূলের অত্যাচারে জর্জরিত। দেখুন, আপনাদের লজ্জা হওয়া উচিত, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। কন্যাশ্রীর মধ্যে রাজস্থানে 450 সারা আমি আসবো প্রশ্নে আসবো। আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, একদিকে তো এই তর্ক বিতর্ক চলছে, অপর দিকে দাঁড়িয়ে কিন্তু বারংবার এনআরসি সিএ কে নিয়ে কোথাও গিয়ে বিজেপি ইস্যু করতে পারে। পাশাপাশি দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বারংবার বলা হচ্ছে, কখনো যোগী আদিত্যনাথ আসলেন রাজ্যে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসলেন, একদম বললেন যদি আজকে বাংলার বাইরে অন্য কোথাও যদি এই ঘটনা ঘটতো, তাহলে কোথাও গিয়ে নাকি বারংবার উল্টো করে নাকি ঝুলিয়ে দিয়ে শাস্তি দেওয়া হতো। বারংবার এরকম মন্তব্য রাজনীতির ময়দান থেকে এরকম মন্তব্য ছাড়ছে, জনগণের মধ্যে ঠিক কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? আসলে অমিত শাহ নিজে বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে যে ভোটদান করছে, সেই ভোটদানেই বিজেপিকে উল্টো করে ঝুলিয়ে দিচ্ছে। কারণ বিজেপি আর 400 পারের কথা বলছে না, কারণ বিজেপি বুঝে গেছে যে তারা 400 তো দূরের কথা, তারা 250 পারও করতে পারছে না। ভারতবর্ষের বিজেপি জুমলা করতে করতে মানুষকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি বুঝে গেছে। জিদ্দা, দেখুন, খুব পরিষ্কার কথা, যদি একটা সাধারণ মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে যায়, তাহলে সে দেখবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া বেকার। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে আঁতাত তৈরি করছে এবং অভিষেক ব্যানার্জিকে সেইখানে ধরা হচ্ছে না। ওই একই আমি যা আগে বলেছি, ধরবো করছি তবু ধরতে পারছি না। আর তৃণমূলের বিরুদ্ধে যদি বিজেপিকে রায় দিতে যায়, তাহলে সেইখানেও মানুষ ভুল করতে আগে এই ভুলটা করেছে, আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে সেই ভুলটা করবে। কাউন্টার। একটা কথা ভেবে দেখুন, আমরা দেখেছিলাম সেই ফাঁসির কাঠটা আমরা খুঁজে পাচ্ছি না, যেখানে বিগত দিনে আমাদের যেখানে বসে আছি সেইখানে নাকি যুবরাজ যিনি এই বাংলায় থাকেন, সেই পিসিমণির ভাইপো বলেছিলেন যে এইগুলো যদি প্রমাণিত হয়, দুর্নীতি যদি প্রমাণিত হয়, আমি কি জানো ফাঁসির কাঠে চটে যাব না, কি বলেছিলেন তিনি, যে আমি গলায় সেই দড়ি ঝুলিয়ে নেবো, সেই কাঠে চটে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ, 1 পয়সার অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে আদালতকে বলতে হবে না আপনারা কোথাও ফাঁসির মঞ্চ করবেন, সেখানে এখনো কি আদালত কথাটা কৌশিকদা আমি আপনার বেলা বলিনি। কৌশিক কোনো আদালত বলেছে
তাহলে আপনি কেন ফালতু কথা? আমি আসবো দিদি। কৌশিকদা, আমি আপনার সময় বলিনি, একটু ধৈর্য ধরুন। কথা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি আজকে জেলে আছে, আপনারা বারবার বলেন যে ওর কি দোষী সাব্যস্ত আছে। একদম দোষী সাব্যস্ত নেই, এখনো বিচারে রয়েছে। কিন্তু দুর্নীতিটা তো আমরা দেখেছি দাদা, বাংলায় কিভাবে হলো, তার বান্ধবীর ঘর থেকে এত কোটি টাকা কি করে পাওয়া গেল, সেই দুর্নীতি আমরা দেখেছি। এবার আসি আপনাদের কথায়, যে অমিত শাহজি যেটা বলছেন, আমি বারবার বলছি, অমিত শাহজি যে কথা বলেছেন 200 পার হবে, এই হ্যাঁ 400 পার হবে। এবারে আমরা বলছি যে আমরা বাংলা থেকে 42-এর মধ্যে 30টা আসন। আচ্ছা দিদি, কথাটা এরকম হয়ে গেল না যে শুভেন্দু অধিকারী ঠোঁয়াই মুড়ে ওইটা চপমুড়ি নিয়েছিল না টাকা নিয়েছিল, সেটা বোঝা যাচ্ছে একদম জিদ্দা, একদম ঠিক বলছেন আপনি। 34 বছরে তো বাম সরকার কিচ্ছু করলো না, সেই জন্য এই বাংলার জনগণ ছুড়ে ফেলে দিয়েছিল, 34 বছর রেখেছিল। আর না। সত্যিকারে 34 বছরে বাম সরকারে থাকাকালীন কোনো নেতা কোনো খামে মুড়ে টাকা নেয় একদম ঠিক এবং কথা। কোনো জোচ্চুরি হয়নি। না, না, আর এটা- সেই কারণে যে 2011 সালের আগে যদি আপনারা কেউ চাকরি পেয়ে থাকেন, আপনাদের চাকরি বহাল রয়েছে। একদম ঠিক কথা বলছেন। এই প্রশ্নগুলোই বারংবার কিন্তু এই চায়ের আড্ডায় উঠছেই, কারণ কোথাও গিয়ে নাকি বাংলায় যখন একদিকে নির্বাচন শুরু হয়ে গেছে, মোট 7 দফা নির্বাচনের মধ্যে 2 দফা নির্বাচন কমপ্লিট হয়ে গেল, এবং সবথেকে তাৎপর্যপূর্ণভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক কথা বলছেন, তার পাল্টা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের মনে ঠিক কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটা কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখতে থাকুন বাংলা জাগো।